আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এটিপি পাঠশালায়। আমি সাজ্জাদ, আশা করছি সবাই ভালো আছো। আজকে এই ভিডিওটাতে আলোচনা করব এইচএসসি উদ্ভিদ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় সেল কেমিস্ট্রি অর্থাৎ কোষ রসায়ন এই অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়টি নিয়ে ছোট্ট করে যদি বলি, অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটা অধ্যায়। কারণ হচ্ছে আমরা জীব দেহ বলতে যেটা বুঝি সেটা উদ্ভিদ দেহ হতে পারে, প্রাণী দেহ হতে পারে। জীব দেহের যে মূল উপাদান সেগুলো কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, নিউক্লিক অ্যাসিড, এনজাইম, অ্যামিনো অ্যাসিড, এই সকল উপাদান নিয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সুতরাং আমি বলবো যে অধ্যায়টা খুব ভালোভাবে বোঝা দরকার সকল স্টুডেন্টের। তো আমি সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমে যদি আমি জীব দেহের কথা বলি, জীব দেহের যে ক্ষুদ্রতম গাঠনিক একক সেটা হচ্ছে কোষ। তো এই কোষকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় এই কোষের ভিতরে বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ পাওয়া যায়, এবং এই জৈব অজৈব পদার্থের ভিতরে সব থেকে বেশি পরিমাণে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পানি। ওকে, এখন এই যে জৈব অজৈব উপাদান, এছাড়া আমি যে বললাম জীবদেহ গঠনের জন্য যে সকল কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, অ্যামিনো অ্যাসিড এগুলো যে উৎপাদন হচ্ছে, এগুলো উৎপাদন হতে প্রায় 17টি মৌলের প্রয়োজন হয়। এই 17টি মৌলের সমন্বয়ে এই প্রয়োজনীয় উপাদানগুলো উৎপন্ন হয়। এই প্রয়োজনীয় উপাদানগুলো উৎপন্ন হচ্ছে, এই উপাদানগুলোর ভিতরে প্রথমে যদি আমি কার্বোহাইড্রেটস নিয়ে কথা বলি, কার্বোহাইড্রেট এবং হাইড্রোকার্বন দুইটা কিন্তু আলাদা জিনিস, এটা মিক্সড করা যাবে না। কার্বোহাইড্রেট নিয়ে কথা বলি, কার্বোহাইড্রেটের যদি নামের বিশ্লেষণ করি আমি, এই কার্বো শব্দটা আসছে হচ্ছে কার্বন থেকে এবং হাইড্রেট শব্দটা আসছে হচ্ছে পানি থেকে। দ্যাট মিনস এখান থেকে আমি বলে দিতে পারি যে কার্বোহাইড্রেট কাকে বলা হয়। তাহলে এখানে থেকেই বোঝা যাচ্ছে যে সকল যৌগ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত, এবং যেখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত থাকবে 1:2:1, সে সকল যৌগকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট শব্দটা আসছে হচ্ছে হাইড্রেটস অফ কার্বন, অর্থাৎ কার্বনের জলায়ন থেকে। আর আমরা এটা জানি যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার যখন আমরা গ্রহণ করি তখন জীব দেহে যেটা সাপ্লাই দেয় সেটা হচ্ছে এনার্জি বা শক্তি। তো যে সকল যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থাকবে এবং যাদের অনুপাত থাকবে 1:2:1 তাদেরকে কার্বোহাইড্রেট বলা হচ্ছে, এটা সনাতন সংজ্ঞা অনুসারে। কিন্তু এই অনুপাত ছাড়াও অনেক যৌগ আছে যে যৌগগুলো কার্বোহাইড্রেট। ফর এক্সাম্পল, ধরো কার্বন 12, হাইড্রোজেন 22 অ্যান্ড অক্সিজেন 11, এটা হচ্ছে চিনির সংকেত, এটা হচ্ছে চিনির সংকেত। এটাও একটা কার্বোহাইড্রেট, কিন্তু এটার অনুপাত কি 1:2:1 পাওয়া পসিবল? অবশ্যই না। যেহেতু এটার 1:2:1 পাওয়া যাচ্ছে না, তারপরেও এটা একটা কার্বোহাইড্রেট। আমরা যদি আরো বলি, ধরো CHO, COH, এখানে H, CH2O, এখানে মনে করো ফসফরাস একটা যৌগ যুক্ত আছে। এই যৌগের নাম হচ্ছে গ্লিসারালডিহাইড। 3 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত আছে, 3 ফসফেট। এখানে গ্লিসারালডিহাইড এটাও একটা কার্বোহাইড্রেট, এবং এখান থেকে গ্লিসারালডিহাইড থেকে একটা উদ্ভূত যৌগ যেটা হচ্ছে 3 ফসফেট, 3 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত আছে, এই জন্য এটার নাম হয়েছে গ্লিসারালডিহাইড 3 ফসফেট। এই গ্লিসারালডিহাইড 3 ফসফেট এটাও একটা কার্বোহাইড্রেট। আমি যদি বলি, ধরো এটা যে CH2OH, C++O, CH2OH, এটা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন, এটাও একটা কার্বোহাইড্রেট। তো এই সকল যৌগে কি 1:2:1 পাওয়া পসিবল? অবশ্যই না, তারপরেও এটা কার্বোহাইড্রেট বলা হচ্ছে। সুতরাং সনাতন যে সংজ্ঞা যে কার্বন, হাইড্রোজেন থাকা লাগবে, তার অনুপাত 1:2:1 হওয়া লাগবে, সেটা কার্বোহাইড্রেট, এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন যুক্ত হবে, সেটার অনুপাত 1:2:1 হতে পারে, কিন্তু হতেই হবে সেগুলোই শুধু কার্বোহাইড্রেট এই কথাটা সত্য নয়। এটা হতে পারে এছাড়াও এই অনুপাত ছাড়াও এই যৌগগুলো কি হতে পারে? কার্বোহাইড্রেট হতে পারে। তো সুতরাং কার্বোহাইড্রেটের আধুনিক সংজ্ঞা, অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা আমরা কি দিতে পারি, এটা দেখানোর জন্য আমি দুইটা যৌগ তোমাদেরকে একটু দেখাতে চাই। এটা হচ্ছে CHO, COH, এর পাশে হচ্ছে H, এখানে হচ্ছে CH2OH। আরেকটা যৌগ দেখাবো, সেটা হচ্ছে CH2OH, CO, CH2OH। ওকে, এই যৌগটার নাম হচ্ছে গ্লিসারালডিহাইড।
গ্লিসারআলডিহাইড, এটার নাম হচ্ছে ড্রাই হাইড্রক্সি অ্যাসিটন। এটা বলার আগে এই নামের পিছনের যে ইতিহাসটা সেটা একটু দেখি। দেখো এখানে একটা মূলক আছে যেটার নাম হচ্ছে অ্যালডিহাইড মূলক, এখানে একটা মূলক আছে এটা হচ্ছে কিটোন মূলক। অ্যালডিহাইড মূলক থাকার কারণে এটাকে বলা হচ্ছে অ্যালডোজ শর্করা, এটাকে কিটোন মূলক থাকার কারণে এটাকে বলা হচ্ছে কিটোজ শর্করা। এখন কথা হচ্ছে এই যৌগের নাম পলিহাইড্রক্সি অ্যালডিহাইডও বলা হয় কেন? কারণ পলিহাইড্রক্সি কখন বলা হয়েছে, এখানে দেখো হাইড্রক্সির মূলক একের অধিক আছে, আর একের অধিক যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলি? পলি। পলি কি আছে? একের অধিক কি আছে? হাইড্রক্সল মূলক। তাহলে লেখো হাইড্রক্সি, পলিহাইড্রক্সি, এখানে একটা কি মূলক আছে? অ্যালডিহাইড মূলক আছে। সুতরাং এই যৌগটা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, অ্যালডিহাইড, যেটাকে বলা হচ্ছে গ্লিসারআলডিহাইড। এই যৌগতে আসো, এই যৌগতেও দেখো হাইড্রক্সিল মূলক একের অধিক আছে, সুতরাং পলিহাইড্রক্সি, হাইড্রক্সি, যেহেতু এখানে একটা কিটোন মূলক আছে সুতরাং এটার নাম হবে পলিহাইড্রক্সি কিটোন। ওকে, তাহলে আধুনিক যে কার্বোহাইড্রেটের সংজ্ঞা, এই সংজ্ঞা যদি আমি দিতে চাই তাহলে এই দুইটা নাম দিয়ে, এই দুইটা যৌগ দিয়ে সংজ্ঞাটা আমরা দিতে পারি। কেমন? পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন, অথবা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রক্সি কিটোন থেকে উদ্ভূত যৌগগুলোকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। সংজ্ঞাটা ভেরি ইম্পর্টেন্ট। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন অথবা এই দুইটা থেকে উদ্ভূত যৌগগুলোকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। এখন তাহলে আগের যে সংজ্ঞা যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন থাকলেই শুধু কার্বোহাইড্রেট, এই কথাটা কিন্তু গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা যে যৌগ তৈরি হবে সেটার অনুপাত 1:2:1 হতে পারে। এছাড়াও পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রক্সি কিটোন এবং এই দুইটা থেকে উদ্ভূত যে যৌগগুলা, সেই যৌগগুলোকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। উদ্ভূত যৌগ বলতে এই যে এটা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বলছি না, এটার মেইন যে নামটা আমি যদি দেখাই, এই যে ধরো CHO, COH, এই পাশে হচ্ছে H, CH2OH, এটার নাম হচ্ছে গ্লিসারআলডিহাইড। এটা হচ্ছে গ্লিসারআলডিহাইড। এই গ্লিসারআলডিহাইডের যদি ধরো এখানে যদি একটা ফসফেট যুক্ত করে দেই, একটু আগে যেটা আমি দেখাইছি, তাহলে এটার নাম হবে গ্লিসারআলডিহাইড 3-ফসফেট। এই গ্লিসারআলডিহাইড 3-ফসফেটও একটা কার্বোহাইড্রেট। সুতরাং এই জন্য বলা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রক্সি কিটোন বা এই দুইটা থেকে উদ্ভূত যৌগগুলোকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপর হচ্ছে কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ, অর্থাৎ কার্বোহাইড্রেট গুলো কয় ধরনের হতে পারে। তো আমরা যদি শ্রেণী বিভাগ দেখাই তো কয়েকটা ভাগে আসলে ভাগ করা যায়। প্রথমে যদি বলি যে স্বাদের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট গুলোর স্বাদ, টেস্ট কেমন, এই টেস্টের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সুগার, আর একটা হচ্ছে নন সুগার, সুগার অ্যান্ড নন সুগার। অর্থাৎ সুগারগুলো হচ্ছে মিষ্টি, অর্থাৎ স্বাদে মিষ্টি, এরা দানাদার, এরা পানিতে দ্রবণীয়, এই সকল বৈশিষ্ট্যধারী কার্বোহাইড্রেটগুলোকে বলা হচ্ছে সুগার। আর নন সুগার কি হবে? এরা মিষ্টি হবে না, এরা অদানাদার এবং এরা পানিতে দ্রবণীয় হবে না। তাহলে মিষ্টি নয়, অদানাদার, পানিতে অদ্রবণীয়, এই ধর্ম বিশিষ্ট কার্বোহাইড্রেটগুলোকে বলা হচ্ছে নন সুগার। সুগারের ভিতরে আমরা জানি সুগারের ভিতরে আছে হচ্ছে গ্লুকোজ, আছে ফ্রুক্টোজ ইত্যাদি। এবং নন সুগার যেগুলা, অর্থাৎ যেগুলা মিষ্টি নয়, অদানাদার, পানিতে যেগুলা দ্রবীভূত হয় না, এর ভিতরে আছে হচ্ছে স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এক্সেট্রা। ওকে, এরপরে আসি কি করে বিজারণ ক্ষমতা, অর্থাৎ বিজারিত করতে পারে নাকি পারে না। এই বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রিডিউসিং সুগার বা যেটাকে বলা হচ্ছে বিজারক চিনি। আরেকটা হচ্ছে নন রিডিউসিং সুগার
নন রিডিউসিং সুগার বা অবিজারক চিনি। তাহলে রিডিউসিং সুগার কাকে বলা হচ্ছে? রিডিউসিং সুগার হচ্ছে যারা বিজারিত করতে পারে, আর যারা বিজারিত করতে পারে না তারা হচ্ছে নন রিডিউসিং। এখন এই যে বিজারণ করতে পারে, কেন করতে পারবে এটা মনে রাখার জন্য দুইটা কথা মনে রাখতে হবে। যদি মুক্ত অ্যালডিহাইড মূলক থাকে, কথাটা হচ্ছে মুক্ত অ্যালডিহাইড মূলক CHO, অথবা মুক্ত কিটোন মূলক যদি থাকে, মুক্ত অ্যালডিহাইড মূলক অথবা মুক্ত কিটোন মূলক, মুক্ত অবস্থায় থাকা লাগবে। যদি মুক্ত অ্যালডিহাইড মূলক অথবা মুক্ত কিটোন মূলক থাকে কোনো যৌগের ভিতরে, তাহলে সেটাকে বলা হচ্ছে রিডিউসিং সুগার। নন রিডিউসিং সুগার কি? যাদের মুক্ত অ্যালডিহাইড এবং মুক্ত কিটোন মূলক থাকবে না তাদেরকে বলা হচ্ছে নন রিডিউসিং সুগার। এখন রিডিউসিং সুগার মনে রাখার জন্য একটা কথা মনে রাখতে পারো সবসময়, যে সকল মনোস্যাকারাইড এবং সকল ডাইস্যাকারাইড, সকল মনোস্যাকারাইড সকল ডাইস্যাকারাইডই হচ্ছে রিডিউসিং সুগার বা বিজারক চিনি। সকল মনোস্যাকারাইড সকল ডাইস্যাকারাইড। একটা মাত্র পার্থক্য আছে ডাইস্যাকারাইডের মধ্যে, যেটা হচ্ছে সুক্রোজ। ডাইস্যাকারাইড, সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, কিন্তু এই সুক্রোজের মধ্যে মুক্ত অ্যালডিহাইড মূলকও থাকে না, মুক্ত কিটোন মূলকও থাকে না। এই জন্য এই একটা শুধু ব্যতিক্রম ডাইস্যাকারাইডের মধ্যে। এই সুক্রোজ ছাড়া যত ডাইস্যাকারাইড আছে এবং যত মনোস্যাকারাইড আছে সবাই বিজারক চিনি বা রিডিউসিং সুগার। তাহলে নন রিডিউসিং সুগার একটা হচ্ছে সুক্রোজ, আর হচ্ছে সকল যে পলিস্যাকারাইড গুলো আছে সকল পলিস্যাকারাইড হচ্ছে নন রিডিউসিং সুগার। কথা বোঝা গেছে? রিডিউসিং সুগার হতে গেলে অবশ্যই মুক্ত অ্যালডিহাইড মূলক অথবা মুক্ত কিটোন মূলক থাকতে হবে। আচ্ছা, এরপরে আসি, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট এবং এটা নিয়েই বিস্তারিতভাবে পড়তে হবে। আণবিক গঠনের উপর ভিত্তি করে, আণবিক গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট গুলোকে 4 ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে একটা মনোস্যাকারাইড, রাইট, একটা হচ্ছে ডাইস্যাকারাইড, একটা হচ্ছে অলিগোস্যাকারাইড, আর একটা হচ্ছে পলিস্যাকারাইড। ওকে, তাহলে আণবিক গঠনের উপর ভিত্তি করে কার্বোহাইড্রেটকে 4 ভাগে ভাগ করা যায়: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এন্ড পলিস্যাকারাইড। এখন মনোস্যাকারাইড কাকে বলে? সহজ কথা, যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে ওই মনোস্যাকারাইড অণু ছাড়া আর কোনো কার্বোহাইড্রেট অণু পাওয়া যাবে না, ওই কার্বোহাইড্রেট ছাড়া আর কোনো কার্বোহাইড্রেট পাওয়া যাবে না, সেটাকে বলা হচ্ছে মনোস্যাকারাইড। সহজ কথা। এখন এই মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা ভেরি ইম্পর্টেন্ট। কিসের সংখ্যা? কার্বনের সংখ্যা 3 থেকে 10 হতে পারে। কার্বনের সংখ্যা কিন্তু, হ্যাঁ, মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা 3 থেকে 10। 3 থেকে 10 মানে সর্বনিম্ন 3, তারপরে 10 পর্যন্ত হতে পারে। যেমন ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, অক্টোস, এইভাবে মনোস্যাকারাইড গুলো হতে পারে। ঠিক আছে, এখন আসি ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড কাকে বলা হচ্ছে? দুইটা মনোস্যাকারাইড অণু গঠন করে যখন একটা কার্বোহাইড্রেট গঠন করে তখন সেটাকে বলা হচ্ছে ডাইস্যাকারাইড। দুইটা মনোস্যাকারাইড গঠন হতে হবে, গ্লুকোজ হতে পারে, গ্লুকোজ ফ্রুক্টোজ হতে পারে। ওকে, তাহলে সেটা হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের মধ্যে আছে মল্টোজ, আছে সেলুবায়োজ, এছাড়া আছে সুক্রোজ ইত্যাদি হচ্ছে ডাইস্যাকারাইড। আর এটা লিখলাম না, বললামই যে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেক্সোস, হেপ্টোস, এগুলো আমরা বিস্তারিত পড়াশোনা করব। অলিগোস্যাকারাইড কাকে বলা হচ্ছে? যে সকল কার্বোহাইড্রেটকে বিশ্লেষণ করলে, যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায়। যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় সেগুলোকে বলা হচ্ছে অলিগোস্যাকারাইড। 3 থেকে 10 এর মধ্যে থাকবে। এখানে কিন্তু 3 থেকে 10 কার্বন সংখ্যার উপর ভিত্তি করে ট্রায়োস, টেট্রোস, পেন্টোস, হেপ্টোস, কিন্তু এখানে 3 থেকে 10টি মনোস্যাকারাইড। তাহলে কি হবে? টেট্রাস্যাকারাইড,
তারপরে হচ্ছে পেন্টাস্যাকারাইড, হেক্সাস্যাকারাইড, এরকম। ঠিক আছে, এর ভিতরে আছে হচ্ছে একটা পড়তে হয় যেটা হচ্ছে র্যাফিনোজ। র্যাফিনোজ, এই র্যাফিনোজ হচ্ছে একটা অলিগোস্যাকারাইড। এরপরে আসি পলিস্যাকারাইড। এটা একদম ইজি। যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে 10-এর অধিক মনোস্যাকারাইড পাওয়া যাবে। 3 থেকে 10-এর মধ্যে হচ্ছে অলিগো, 10-এর উপরে 11, 12 থেকে যদি শুরু হয় তখন থেকে যে কার্বোহাইড্রেটটা পাবো সেটা হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে যে থিমটা, সে থিমটা কি? 10-এর অধিক, 10-এর অধিক মনোস্যাকারাইড পাওয়া গেলে সেটাকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। পলি মানে অনেক, স্যাকারাইড মানে হচ্ছে এখানে চিনির কথা বলা হচ্ছে, কার্বোহাইড্রেট। অসংখ্য মনোস্যাকারাইড পাওয়া যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে পড়তে হয় স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো পড়তে হচ্ছে পলিস্যাকারাইডের মধ্যে। তো যে আমরা ক্লাসিফিকেশন যেটা দেখলাম, সুগার, নন সুগার, রিডিউসিং, নন রিডিউসিং, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এন্ড পলিস্যাকারাইড। এর ভিতরে আণবিক গঠনের উপর ভিত্তি করে যে 4টা আছে, এই 4টার ভিতরে মনো, ডাই এবং পলি, আর অলিগোর মধ্যে শুধুমাত্র র্যাফিনোজ। এটা নিয়ে বিস্তারিতভাবে পড়তে হয়। ওকে, তো আমরা যেটা বলছিলাম যে আণবিক গঠনের উপর ভিত্তি করে যে প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে যদি মনোস্যাকারাইডের যে প্রকারগুলো আছে, কার্বনের সংখ্যা আমি বলেছি যে মনোস্যাকারাইডে কার্বনের সংখ্যা থাকে হচ্ছে 3 থেকে 10। এই 3 থেকে 10-এর উপর ভিত্তি করে মনোস্যাকারাইডগুলোকে ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ এইভাবে ভাগ করা যায়। তো এখানে যদি আমি প্রথমে ট্রায়োজ নিয়ে কথা বলি, ট্রায়োজ মানে হচ্ছে এখানে কার্বন সংখ্যা কত? এখানে কার্বন সংখ্যা হচ্ছে 3, তাই তো? ট্রায়োজ মানে হচ্ছে এখানে কার্বন সংখ্যা 3। তো এই ট্রায়োজ অর্থাৎ 3 কার্বন যুক্ত কার্বোহাইড্রেট গুলোকে, কার্বোহাইড্রেট মনোস্যাকারাইড গুলোকে বলা হচ্ছে ট্রায়োজ। তাহলে ট্রায়োজের ভিতরে তোমাদের বইয়ে 2টা যৌগ নিয়ে কথা বলা আছে। একটা আছে এরকম, প্রথমে আমি এটা দেখাইছি, OH, এখানে হচ্ছে H, CH2OH। আরেকটা আছে হচ্ছে CH2OH, C++O, CH2OH। এই যৌগটার নাম হচ্ছে গ্লিসারআলডিহাইড। এই যৌগের নাম হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন। এখন গ্লিসারআলডিহাইড মানে কি? একটা অ্যালডিহাইড মূলক এখানে আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে অ্যালডিহাইড মূলক। যেহেতু এখানে অ্যালডিহাইড মূলক আছে সেহেতু এই যৌগের আরেকটা নাম হচ্ছে অ্যালডোজ শর্করা। কি বলা হচ্ছে? অ্যালডোজ শর্করা। কেন বলা হচ্ছে? কারণ অ্যালডিহাইড মূলক এখানে আছে। এবং এখানে এটাকে বলা হচ্ছে কিটোজ শর্করা। কেন? কারণ এখানে একটা কিটোন গ্রুপ আছে, এই জন্য এটাকে বলা হয় কিটোজ শর্করা। কেন কিটোজ? কারণ কিটোন গ্রুপ আছে। ডাইহাইড্রক্সি কেন? 2টা হাইড্রোক্সিল মূলক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন। কিটোন মূলক আছে সেই জন্য অ্যাসিটন। সুতরাং ডাইহাইড্রক্সি অ্যাসিটন এটা একটা ট্রায়োজ শর্করা এবং গ্লিসারআলডিহাইড এটাও একটা ট্রায়োজ শর্করা। যেহেতু আমি প্রথম সংজ্ঞায় বলেছি যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রক্সি কিটোন অথবা এখান থেকে উদ্ভূত যে যৌগগুলো সেগুলোকে বলা হচ্ছে কার্বোহাইড্রেট। তবে কার্বোহাইড্রেটগুলোকে যতগুলো প্রকারভেদে আমি ভাগ করি না কেন সবগুলাই হয় অ্যালডিহাইড প্রকারভেদ পাওয়া যাবে, না হলে কিটোনের প্রকারভেদ পাওয়া যাবে। এখানে ট্রায়োজের ভিতরে একটা অ্যালডিহাইড পাইছি অর্থাৎ অ্যালডোজ শর্করা পাইছি, ট্রায়োজের ভিতরে আরেকটা পাইলাম হচ্ছে ডাইহাইড্রক্সি অ্যাসিটন যেটা হচ্ছে একটা কিটোজ শর্করা। তো এই হচ্ছে ট্রায়োজ নিয়ে কথাবার্তা। ট্রায়োজের এই 2টার গঠন একটু মনে রাখতে হবে। আচ্ছা, ট্রায়োজের পরে আছে হচ্ছে টেট্রস। কাকে বলা হচ্ছে? 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হচ্ছে টেট্রস। তো টেট্রসের মধ্যে যেটা পড়তে হয় সেটা হচ্ছে এরিথ্রোস। এটা লেস ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট না। এটার গঠন আমি এই জন্য কথা বলতেছি না গঠন নিয়ে। শুধুমাত্র মনে রাখো যে যদি প্রশ্ন আসে যে নিচের কোনটি 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড, অবশ্যই এরিথ্রোস। আচ্ছা, এরিথ্রোস শেষে বুরকি হয়ে যায়। ওকে, এরপরে হচ্ছে পেন্টোস। হচ্ছে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হচ্ছে পেন্টোস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এই পেন্টোসের ভিতরে পড়তে হয় হচ্ছে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ এবং রাইবোলোজ। আমি যদি দেখাই, এই হচ্ছে পড়বো এখন পেন্টোজ নিয়ে।
পেন্টোজ মানে হচ্ছে এখানে কার্বন সংখ্যা কত থাকবে, এখানে কার্বন সংখ্যা থাকবে হচ্ছে 5। তাহলে 5 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইড কে বলা হচ্ছে পেন্টোজ। এখানে পেন্টোজ নিয়ে 3টা যৌগ নিয়ে আমরা পড়বো পেন্টোজের। একটা হচ্ছে রাইবোজ, একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ, এটা হচ্ছে রাইবোলোজ। এই 3টার সাথে আমরা খুব বেশি পরিচিত। কেন? কারণ আমরা যখন ডিএনএ আরএনএ পড়েছিলাম, আরএনএ তে দেখেছিলাম রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ তে দেখেছিলাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। অর্থাৎ আমরা যে নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদে পড়েছিলাম ডিএনএ আরএনএ, তো ডিএনএ আরএনএ এর মেইন উপাদান হচ্ছে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। আর রাইবোলোজ কোথায় পড়েছি, যখন আমরা ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষণ পড়েছিলাম, সেই সালোক সংশ্লেষণে এই রাইবোজ যৌগটা আমরা পেয়েছিলাম। তো এই 3টা নিয়ে এখানে বিস্তারিতভাবে একটু পড়তে হয়। মনে রাখো এর ভিতরে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ এই দুটো হচ্ছে অ্যালডোজ শর্করা, আর রাইবোলোজ এটা হচ্ছে একটা কিটোজ শর্করা। তাহলে পেন্টোজের মধ্যে আমরা 2টা পাইলাম, অ্যালডোজও পাইলাম এবং কিটোজও পাইলাম। তো প্রথমে যদি রাইবোজ নিয়ে, রাইবোজের যে গঠন অভ্যন্তরীণ অর্থাৎ গাঠনিক সংকেত সেটা যদি আমি দেখাই, তো রাইবোলোজ কয় কার্বনের যৌগ, 5 কার্বনের যৌগ। তাহলে দেখাও, এই হচ্ছে 1 2 3 4 এন্ড 5। যেহেতু আমি কি বলছি অ্যালডোজ শর্করা, তাহলে অ্যালডিহাইড মূলক থাকবে, সেখানে থাকবে হচ্ছে CH2OH। ওকে, এখন কার্বন সংখ্যাগুলো ফিল আপ করে দাও। ধরো এখানে OH, এখানে H, এখানে H, এখানে OH, H and OH। এটা হচ্ছে রাইবোজ। ডিঅক্সিরাইবোজ যদি দেখাও, তাহলে দেখাও CHO, এটাও যেহেতু অ্যালডোজ, অ্যালডিহাইড মূলক থাকবে 2 3 4 এন্ড হচ্ছে CH2OH। তাহলে এগুলো ফিল আপ করে দাও। এখানে ধরো OH, এখানে H, এখানে H, এখানে OH, OH and H। এটা কোথায় ভুল হয়েছে বলো তো? আমি জানি অনেকেই ভুলটা ধরতে পারছো যে এখানে এই যৌগে অর্থাৎ ডিঅক্সিরাইবোজের গাঠনিক সংকেতে কোথায় ভুল আছে। আমি ভুলই লিখেছি, সঠিক করে দিব, তোমরা আপাতত আইডেন্টিফাই করো। রাইবোলোজ বলছে একটা কিটোজ শর্করা, তাহলে সংকেতটা হবে CH2OH অর্থাৎ গাঠনিক সংকেত। এখানে একটা কিটোন মূলক থাকবে, এই হচ্ছে 3 4, এই হচ্ছে 5। তাহলে এগুলো ফিল আপ করে দিতে হবে। তাহলে ধরো এখানে OH দাও, এখানে H, এখানে OH, এখানে H। এইটা ব্যাখ্যা করার আগে আমি এইটা নিয়ে একটু কথা বলতে চাই। অনেক স্টুডেন্টের মধ্যে আবার এইটা নিয়ে কনফিউজিং থাকে যে এখানে আবার CH2OH কেন, এখানেই বা CH2OH কেন। CH2OH মানে কি দেখো, এখানে হচ্ছে 6 নম্বর যে কার্বনটা, এই কার্বনের এক পাশে আছে হচ্ছে OH, এই পাশে আছে হচ্ছে 2টা হাইড্রোজেন, না একটা হাইড্রোজেন এখানে আছে, একটা হাইড্রোজেন এখানে আছে, এবং এখানে 5 নম্বর কার্বনের সাথে যেটা যুক্ত আছে সেটা যুক্ত থাকবে। তো এটা এইভাবে না লিখে লিখতে হয় CH2OH। এটা নিয়ে কনফিউজিং বা টেনশন করার কোনো কারণ নাই। ওকে, তো এখন যদি আমি কার্বন সংখ্যাগুলো নাম্বারিং করি, ধরো এটা 1 2 3 4, এই হচ্ছে 5, এখানেও তাই 2 3 4 এন্ড 5, 1 2 3 4 এন্ড 5। এখন এটা হচ্ছে রাইবোজ শর্করা। তোমরা দেখো এখানে প্রত্যেকটার ক্ষেত্রে 3 4 5 3 4 5 3 4 5 সেম ঘটনা, কিন্তু 3টাতেই। তোমাদেরকে যেখানে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে 2 নম্বর কার্বনের দিকে। প্রত্যেকটারই 2 নম্বর কার্বনের দিকে যদি লক্ষ্য করো, দেখো এখানে OH আছে, এখানে OH আছে, কিন্তু এখানে কি OH থাকবে? এখানে OH থাকে না। এই জন্যই তো ডিঅক্সিরাইবোজ, অর্থাৎ এই যৌগের রিয়াল অরিজিনাল যে নাম সেটা হচ্ছে 2-ডিঅক্সিরাইবোজ। অরিজিনাল যে নামটা সেটা হচ্ছে 2-ডিঅক্সিরাইবোজ। 2-ডিঅক্সি মানে কি 2 নম্বর কার্বনে একটা অক্সিজেনের ঘাটতি আছে। ডি মানে হচ্ছে নাই করে দেওয়া, অক্সি মানে হচ্ছে অক্সিজেন, রাইবোজ হচ্ছে রাইবোজ থেকে, তো রাইবোজ থেকে 2 নম্বর কার্বন থেকে একটা অক্সিজেনকে নাই করে দেওয়ার নামই হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তো এটাই হচ্ছে ভুল ছিল, যেটা সঠিক করে দিলাম এখন। তো দেখো 2 নম্বর কার্বনে এখানে OH আছে, এখানে কিন্তু OH নাই, আর এখানে একটা মূলক আছে যেটা হচ্ছে কিটোন মূলক। সুতরাং এই 3টা যৌগের ক্ষেত্রে একটা জায়গাতেই শুধুমাত্র চেঞ্জ, সেটা হচ্ছে 2 নম্বর কার্বনে। এখানে OH মূলক আছে, এখানে OH মূলক নাই, এখানে কিটোন মূলক আছে। আরেকটা জায়গায় চেঞ্জ খুঁজতে পারো, সেটা হচ্ছে এখানে অ্যালডিহাইড মূলক আছে, এখানে 1 নম্বর কার্বনে কোনো মূলক নাই। সুতরাং এটা হচ্ছে রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, এটা হচ্ছে রাইবোলোজ। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমরা এটা জানি অনেকেই, এই হচ্ছে নাম শুনছো না, এটা দেখো তো কাইরাল কার্বন।
তোমরা কেমিস্ট্রিতে পড়ে থাকবা এটা। কাইরাল কার্বন কি? অনেকেই জানো কাইরাল কার্বন কাকে বলে। কাইরাল কার্বন হচ্ছে, এই ধরো এটা একটা কার্বন, এখানে 4টা হাত। আমরা জানি কার্বনের যোজনী 2-4 হয়, 4 যোজনী সব থেকে বেশি ইউজ হয়। তো এখানে যদি কার্বনের যোজনী 4 আমি ধরি, তাহলে ধরো এখানে এ আছে, এখানে বি আছে, এখানে সি আছে, এখানে ডি আছে। তার মানে যে কার্বনের 4টা হাতে 4 ধরনের মূলক থাকে, যে কার্বনের 4টা হাতে 4 ধরনের মূলক থাকে, সেটাকে বলা হচ্ছে কাইরাল কার্বন। 4টা হাতে 4 ধরনের মূলক থাকা লাগবে, তো এটাকে বলা হচ্ছে কাইরাল কার্বন। তো আমরা যদি এই সকল যৌগে কাইরাল কার্বন বের করতে চাই, তাহলে দেখো 1 নম্বর কার্বনে কাইরাল কার্বন হতে পারবে না। কেন? কারণ তাহলে কিভাবে থাকবে, যে এইভাবে। তো এইভাবে যদি থাকে, তাহলে কার্বনের 2 পাশে 2টা অক্সিজেন, তো 2টা অক্সিজেন মানে কি একই ধরনের মূলক আছে, সুতরাং এটা 1 নম্বরটা কাইরাল কার্বন হতে পারে না। 2 নম্বরটা একটা কাইরাল কার্বন। কেন কাইরাল কার্বনকে এরকম স্টার দিয়ে প্রকাশ করা হয়? কেন 2 নম্বরটা কাইরাল কার্বন? দেখো, এই কার্বনের এক পাশে আছে হাইড্রোজেন, এক পাশে আছে ওএইচ, এক পাশে আছে অ্যালডিহাইড মূলক, এবং আরেক পাশে এই পুরো অংশটা আছে, 3 থেকে শেষ পর্যন্ত পুরো অংশটা এই হাতে আছে। সুতরাং 2 নম্বরটা একটা কাইরাল কার্বন। 3 নম্বরটাও একটা কাইরাল কার্বন, সেম কথা। এই কার্বনে এইটুকু অংশ আছে, এই কার্বনে এখানে, এই কার্বন এখানে, এবং এটা পুরো অংশ। এবং 4 নম্বরটাও একটা কাইরাল কার্বন। কথা বোঝা গেছে? এই যৌগে দেখো, এই যৌগে 2 নম্বরটা কিন্তু কাইরাল কার্বন নয়। কেন? কারণ 2 পাশেই একই ধরনের মূলক আছে, সুতরাং 2 নম্বরটা কাইরাল কার্বন হতে পারবে না। এটার কাইরাল কার্বন হচ্ছে 3 নম্বর এন্ড 4 নম্বর। এখানে কি? এখানেও 2 নম্বরটা কাইরাল কার্বন হতে পারবে না, কারণ 2 পাশে অক্সিজেন আছে, সুতরাং এখানে 3 নম্বর এবং 4 নম্বরটা হচ্ছে কাইরাল কার্বন। কথা বোঝা গেছে? এখন এই যে এই কাইরাল কার্বনের ভিতরে এই 4 নাম্বার যে কাইরাল কার্বনটা আছে, এই 4 নাম্বার কার্বনটা কিন্তু দূরবর্তী কাইরাল কার্বন সব থেকে, কারণ এটা হচ্ছে 1 নাম্বার, 4 নাম্বারটা হচ্ছে কাইরাল কার্বন, তার দূরবর্তী কাইরাল কার্বন হচ্ছে 4 নাম্বারটা। এই 4 নাম্বার কাইরাল কার্বনের একটা বিশেষত্ব আছে। কি ধরনের? এই 4 নাম্বার কাইরাল কার্বনে নির্দেশনা দেয় আলোক সমানতা। আলোক সমানতা নিয়ে এখানে বিস্তারিত বলার সুযোগ নাই, সংক্ষেপে শুধু মাথায় রাখো। আলোক সমানতা কাকে বলা হয়? যখন কোনো যৌগের ভিতরে আলো প্রবেশ করে, তখন সেই যৌগটা যদি আলোকে ডান দিকে ঘুরায়, তাহলে সেটাকে বলা হয় ডান আবর্তী, আর যদি বাম দিকে ঘুরায়, তাহলে সেটাকে বলা হয় বাম আবর্তী। তো এই 4 নম্বর কার্বনে সেটা কিন্তু নির্দেশনা দেয়। এখানে তোমরা এই রাইবোজ, ডিঅক্সিরাইবোজ এবং রাইবোলোজের সংকেতটা একটু, সাধারণ সংকেত যেটা, সেটা একটু মনে রাখতে পারো। রাইবোলোজের যে সাধারণ সংকেত সেটা হচ্ছে C5, কারণ কার্বন এখানে 5টা আছে, হাইড্রোজেন এখানে 10টা আছে, এবং অক্সিজেন এখানে 5টা আছে। দেখবো, এই যে দেখো, কার্বন 1 2 3 4 5, হাইড্রোজেন আছে 1 2 3 4 5 6 7 8 9, এখানে 10, অক্সিজেন 5টা, এই যে 1 2 3 4, এই হচ্ছে 5। কিন্তু যদি ডিঅক্সিরাইবোজের সাধারণ সংকেত লিখতে চাও, তাহলে কিন্তু একটু চেঞ্জ হবে। কেমন? C5H10O4 হবে, কারণ একটা অক্সিজেন এখানে কম আছে। আর রাইবোলোজেরও সেম সংকেত হবে, C5H10NO5। ওকে, সংকেত, সাধারণ সংকেতটা একটা মনে রাখতে পারো। তো এই হচ্ছে পেন্টোজ সুগারের রাইবোজ, ডিঅক্সিরাইবোজ এবং রাইবোলোজ নিয়ে কথাবার্তা। এরপর হচ্ছে হেক্সোজ, অর্থাৎ 6 কার্বনের মনোস্যাকারাইড গুলোকে বলা হচ্ছে হেক্সোজ। হেক্সোজ নিয়ে আমরা 2টা হেক্সোজ নিয়ে এখানে পড়াশোনা করব। একটা হচ্ছে আমাদের অতি পরিচিত একটা যৌগ, যেটা হচ্ছে গ্লুকোজ, আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। এই 2টা নিয়ে এখানে আমরা পড়াশোনা করব। এই 2টাই 6 কার্বনের যৌগ। একটু থিওরিক্যাল কথা বলি, গ্লুকোজকে গ্রেপ সুগার বলা হয়। গ্রেপ সুগার অর্থাৎ আঙ্গুরের শর্করা বলে। কেন? কারণ আঙ্গুরেতে গ্লুকোজের পরিমাণ থাকে হচ্ছে 12 থেকে 30%। এই জন্য গ্লুকোজকে বলা হচ্ছে আঙ্গুরের শর্করা বা গ্রেপ সুগার। এবং ফ্রুক্টোজকে বলা হয় ফলের শর্করা। এটাকে বলা হয় ফলের শর্করা। এখন অনেকের মধ্যে প্রশ্ন জাগবে যে গ্লুকোজ অর্থাৎ আমরা যে শর্করা বলতেছি গ্রেপ সুগার, অর্থাৎ আঙ্গুরকে যে গ্রেপ সুগার বলতেছি, তা আঙ্গুরও তো একটা ফল, তা আঙ্গুরকে ফ্রুক্টোজ বলা যাবে না? হ্যাঁ, বলা যাবে, কিন্তু কথা হচ্ছে আঙ্গুরের ভিতরে ফ্রুক্টোজের থেকে গ্লুকোজের পরিমাণটা বেশি থাকে। যেহেতু গ্লুকোজের পরিমাণ বেশি থাকে, এই জন্য এটাকে বলা হয় গ্রেপ সুগার। আর সকল ফলেই ফ্রুক্টোজটা পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হচ্ছে ফলের শর্করা। ওকে, তো প্রথমে গ্লুকোজ নিয়ে যদি কথা বলি, গ্লুকোজ হচ্ছে 6 কার্বনের একটা যৌগ। তো গ্লুকোজ, আগে আমরা গাঠনিক সংকেতটা দেখি গ্লুকোজের। তো গ্লুকোজের গাঠনিক সংকেত হচ্ছে, যেহেতু 6 কার্বনের যৌগ, আর মনে রাখো এখানেও একই কথা, গ্লুকোজ হচ্ছে অ্যালডোজ শর্করা এবং ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ শর্করা।
এটাকে বলা হচ্ছে অ্যালডোহেক্সাস, এটাকে বলা হচ্ছে কিটোহেক্সাস। আচ্ছা, গ্লুকোজের সংকেত যদি আমি দেখাই, এই যে ধরো 1 2 3 4 5, এই হচ্ছে 6। যেহেতু অ্যালডোজ শর্করা তাহলে অ্যালডিহাইড থাকবে, আর এখানে CH2OH। তাহলে বাকিগুলো তোমরা ফিল আপ করে দিতে পারবা সহজেই। তাহলে দাও ফিল আপ করে, ধরো এখানে OH, এখানে H, এখানে OH, H, OH, H, H and OH। ওকে, এটা হচ্ছে গ্লুকোজের গাঠনিক সংকেত। এখন গ্লুকোজ দুই ধরনের হয়, অর্থাৎ গ্লুকোজের যে আলোক সমানতা, আমি একটু আগে বলেছি যে 4 নম্বর কাইরাল কার্বন নির্দেশনা করে আলোক সমানতা। তো এই যে এই আলোক সমানতার গ্লুকোজ ডান দিকে ঘুরবে নাকি বাম দিকে, আলোটাকে কোন দিকে ঘুরবে, এর উপর ভিত্তি করে গ্লুকোজকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমে একটা হচ্ছে ডি গ্লুকোজ, একটা হচ্ছে ডি গ্লুকোজ, আর একটা হচ্ছে এল গ্লুকোজ। ওকে, একটা হচ্ছে ডান আবর্তি, একটা হচ্ছে বাম আবর্তি। তো আমরা গাঠনিক সংকেত দেখে কিভাবে বুঝবো কোনটা ডান আবর্তি এবং কোনটা বাম আবর্তি। তো যেহেতু দুইটা হবে, তাহলে আরেকটা আমি আঁকাই ফেলি। এই হচ্ছে CHO 2 3 4 5 and 6, CH2OH। তাহলে ফিল আপ করে দাও, H, OH, H, OH, H, এখানে দাও ধরো OH and H। ওকে, একটা হচ্ছে ডি গ্লুকোজ, একটা হচ্ছে এল গ্লুকোজ। এখন আমরা কিভাবে বুঝবো কোনটা ডি এবং কোনটা এল? সহজ, মনে রাখা একদম ইজি। যদি আচ্ছা দুটো একই হয়ে গেছে, এটা ওএসটা এই পাশে দেই, তাহলেই হয়ে যায়। ওকে, কোন সংখ্যা এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তোমাকে এই এল এবং ডি এটাকে নির্ণয় করার জন্য 5 নম্বর কার্বনের দিকে লক্ষ্য দিতে হবে। 5 নম্বর কার্বন, 5 নম্বর কার্বনের যদি ডান দিকে ওএইচ থাকে, আমি যদি এই দিকে দাঁড়াই তাহলে এটা হচ্ছে ডান, এটা হচ্ছে বাম। তাহলে 5 নম্বর কার্বনের যদি ডান দিকে, 5 নম্বর কার্বনের যদি ডান পাশে ওএইচ মূলকটা থাকে, তাহলে সেটা হবে হচ্ছে ডি গ্লুকোজ। সহজ কথা, ডান ডি, ডান দিকে ওএইচ থাকলে ডি গ্লুকোজ। আর যদি বাম দিকে ওএইচ গ্রুপটা থাকে, তাহলে সেটা হবে হচ্ছে এল গ্লুকোজ। সহজ হিসাব, এখানে কোনো পেঁচ পাল্লা বা কোনো কঠিন কথা নাই। সহজ কথা যে গ্লুকোজের গাঠনিক সংকেতে 5 নম্বর কার্বনের যদি ডান পাশে ওএইচ থাকে তাহলে ডি গ্লুকোজ, যদি বাম পাশে ওএইচ থাকে তাহলে এল গ্লুকোজ। সহজ কথা, একদম ইজি। তো আমরা যদি এখন প্রশ্ন করি তোমাদেরকে যে এই গ্লুকোজের কয়টা কাইরাল কার্বন আছে, বের করা সম্ভব না? হ্যাঁ, বের করা সম্ভব। দেখো দুটাতে একই হবে। 1 নম্বরটা কাইরাল কার্বন হবে না, কেন সেটা ব্যাখ্যা করেছি। 2 নম্বরটা কাইরাল কার্বন, 3 নম্বরটাও কাইরাল কার্বন, 4 নম্বরটাও কাইরাল কার্বন এন্ড 5 নম্বরটাও কাইরাল কার্বন। 2 নম্বরের এক পাশে এটা থাকে, এক পাশে এটা, এক পাশে এটা, এক পাশে পুরো অংশটা। 3 নম্বরের এই অংশ, দুই পাশে দুইটা, এই অংশ। 4 নম্বরের পুরো অংশ ওএইচ এইচ এইরকম পুরো অংশ। কথা বুঝাইতে পারছি তো? তো দেখো এখানে তাহলে মোট কাইরাল কার্বন কয়টা? গ্লুকোজের গাঠনিক সংকেতে মোট কাইরাল কার্বন 4টা। মোট কাইরাল কার্বন এখানে 4টি। এবং তোমাদেরকে কেমিস্ট্রিতে মাঝে মাঝে এই কোশ্চেনের সম্মুখীন হতে হয়। এমসিকিউতে তোমাকে একটা যৌগ দেয়, যৌগ দিয়ে বলে যে এই যৌগে কয়টা সমাণু হওয়া সম্ভব, এই সমাণু কয়টা হবে একটা যৌগে, এটা বের করে একটা ছোট্ট ট্রিক, একটা সূত্র আছে। সূত্রটা কি? সমাণু বের করার সূত্র। সূত্রটা হচ্ছে 2 পাওয়ার হচ্ছে সমাণু অর্থাৎ কাইরাল কার্বনের সংখ্যা, কাইরাল কার্বনের সংখ্যা, 2 পাওয়ার কাইরাল কার্বনের সংখ্যা। তাহলে এই যে 2 আমাদের সূত্রের 2। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করে যে গ্লুকোজ, মনে করে একটা সংকেত দিছে যে C6H12O6, এই যৌগে কয়টা সমাণু হওয়া সম্ভব? তো আমরা জানি যে গ্লুকোজে কাইরাল কার্বন আছে হচ্ছে 4টা। তাহলে সূত্রের 2 পাওয়ার হচ্ছে 4। তাহলে 2 এর উপরে যদি 4 থাকে তাহলে কত হয়? 16।
তাই না? সুতরাং গ্লুকোজের গাঠনিক সংকেত অর্থাৎ গ্লুকোজের 16টা সমাণু পাওয়া সম্ভব। এইভাবে তুমি যে কোনো যৌগের যদি কাইরাল কার্বনকে নির্ধারণ করতে পারো তাহলে সহজেই ওই যৌগ দ্বারা কয়টা সমাণু হবে তুমি সংখ্যাটা ইজিলি অ্যান্সার করতে পারবা। তো এই গেল হচ্ছে আলফা গ্লুকোজ, সরি ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ। ওকে, এখন গ্লুকোজের আরো দুইটা প্রকার হয়, সেটা কি? একটা হচ্ছে এখানে দেখায় আলফা গ্লুকোজ আর একটা হচ্ছে বিটা গ্লুকোজ। আলফা গ্লুকোজ এবং বিটা গ্লুকোজ এটা আবার কেমন, এটা ব্যাখ্যা করার জন্য তোমাকে চাক্রিক গঠন ব্যাখ্যা করতে হবে, অর্থাৎ এটারই এই গঠনটাই শুধু চক্রাকারে আমি দেখাবো। দেখো সহজ কথা, এই হচ্ছে যেহেতু 6 কার্বনের যৌগ, এই হচ্ছে সি ও, ও কোথা থেকে আসলো একটু পরে বলতেছি। দেখো আগে চাক্রিক গঠনটা এরকম হয়, এটা হচ্ছে CH2OH। কার্বন সংখ্যাগুলোর নামকরণ করো, এটা হচ্ছে 1 2 3 4 5, এটা হচ্ছে 6। ওকে, এখন আমি যদি এটা ফিল আপ করতে চাই কিভাবে করব? ওকে ওকে, এই হচ্ছে ফিল আপ। এখন কথা হচ্ছে এই যে আমাদের চেইন গঠন, এই চেইন গঠনের ডান পাশে যে মূলকগুলো আছে সেই মূলকগুলো চাক্রিক কার্বনের নিচের দিকে থাকবে। সহজ কথা, ডান পাশে আমাদের চেইন গঠনের ডান পাশে যে মূলকগুলো আছে সেই মূলকগুলা চাক্রিক গঠনের নিচে বসবে। তাহলে প্রথমে যদি তুমি 2 নম্বর থেকে শুরু করো, 2 নম্বর কার্বনের কথা যদি চিন্তা করো, OH কোথায় আছে? ডান পাশে, সুতরাং নিচে দিয়ে দাও। 3 নম্বর কার্বনে H আছে, নিচে দিয়ে দাও। 4 নম্বর কার্বনে কি আছে? OH আছে, নিচে দিয়ে দাও। 5 নম্বর কার্বনে কি আছে? OH, তাহলে OH-টা এখানে হবে। এখন কথা হচ্ছে এখানে OH-টা থাকে না, শুধু H-টা থাকে, এবং এই ওটা গিয়ে এই অক্সিজেন এখানে আইসে 1 নম্বর এবং 5 নম্বর কার্বনের ভিতরে একটা বন্ধন গঠন করে, যে বন্ধনের নাম হচ্ছে আন্ত আণবিক বন্ধন। ওকে, এই অক্সিজেন এখান থেকে আইসে হচ্ছে 1 নম্বর এবং 5 নম্বর কার্বনের মতো একটা বন্ধন গঠন করে, যার নাম হচ্ছে আন্ত আণবিক বন্ধন। তো ফিল আপ হয়ে গেল আমাদের। তাহলে উপরের গুলো এখন এর বিপরীতে যেগুলো বলবে সেগুলো দিয়ে দাও। তাহলে OH এর বিপরীতে H বসে, দিয়ে দিলাম। H এর বিপরীতে OH বসে, দিয়ে দিলাম। OH এর বিপরীতে H বসে, দিয়ে দিলাম। 1 নম্বর কার্বনের কথা চিন্তা করো, তাহলে 1 নম্বর কার্বনে নির্দেশ করবে যে এটা আলফা গ্লুকোজ নাকি বিটা গ্লুকোজ। যদি 1 নম্বর কার্বনের নিচে OH থাকে তাহলে উপরে H থাকবে, যদি নিচে OH থাকে তাহলে সেটা আলফা গ্লুকোজ। তাহলে এল এবং ডি নির্ণয় করার জন্য আমরা 5 নম্বর কার্বনকে লক্ষ্য করেছিলাম, কিন্তু আলফা এবং বিটা নির্দেশ করার জন্য 1 নম্বর কার্বনকে দেখতে হবে। 1 নম্বর কার্বনের যদি নিচে OH থাকে তাহলে সেটা হবে আলফা গ্লুকোজ। কিন্তু এই কার্বনেরই ধর এখানে আমি দেখাচ্ছি, এইটাই যদি এখানে উল্টে যায়, এখানে যদি OH থাকে এবং এখানে যদি H থাকে, যদি 1 নম্বর কার্বনের উপরে OH থাকে তাহলে সেটা হয়ে যাবে বিটা গ্লুকোজ। সহজ হিসাব, কোনো প্যাচ পাল্লা নাই। 1 নম্বর কার্বনের দিকে লক্ষ্য রাখতে হবে আলফা বিটা বের করার জন্য। 1 নম্বর কার্বনের যদি নিচে থাকে তাহলে আলফা, অর্থাৎ 1 নম্বর কার্বনের নিচে যদি OH থাকে তাহলে আলফা গ্লুকোজ, যদি 1 নম্বর কার্বনের উপরে OH থাকে তাহলে বিটা গ্লুকোজ। আর এলডি কিভাবে বের করব? যদি 5 নম্বর কার্বনের ডান পাশে OH থাকে তাহলে ডি গ্লুকোজ, যদি বাম পাশে OH থাকে তাহলে এল গ্লুকোজ। এরপর হচ্ছে ফ্রুক্টোজ, যেটাকে বলা হচ্ছে ফলের শর্করা। তাহলে এটা হচ্ছে 6 কার্বনের একটা যৌগ। তাহলে লিখো, এই হচ্ছে CH2OH, যেহেতু এটা একটা কিটোজ শর্করা সুতরাং 2 নম্বর গ্রুপে 2 নম্বর কার্বনে একটা কিটোন গ্রুপ থাকবে। এরপর হচ্ছে 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, আর হচ্ছে 6 নম্বর কার্বন। ওকে, তাহলে ফিল আপ করে দাও বাকিগুলা। ধরো এখানে OH, এখানে H, OH, H, OH and H। আরেকটা আঁকাও, CH2, এখানে H। ওকে, এখানেও ডি এবং এল বের করতে হয়, এই জন্য 2টা আঁকাইলাম। তো সেম কথা, এই হচ্ছে 1 2 3 4, এই হচ্ছে 5 6, 1 2 3 4
5 6 সেম আগের মতোই 5 নাম্বার কার্বনের দিকে লক্ষ্য রাখুন। 5 নাম্বার কার্বন, 5 নাম্বার কার্বনের যদি ডান পাশে OH থাকে, তাই এখানে ডান পাশে আছে, সুতরাং এটা হচ্ছে ডি ফ্রুক্টোজ। আর 5 নাম্বার কার্বনের যদি বাম পাশে থাকে তাহলে সেটা হবে এল ফ্রুক্টোজ। সুতরাং এটার ব্যাখ্যা করার কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করছি না, শুধু 5 নাম্বার কার্বনের দিকে লক্ষ্য রাখতে হবে। কিন্তু এটাতে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে চাক্রিক গঠন। এটার চাক্রিক গঠন গ্লুকোজের মতো চাক্রিক গঠনটা হবে না, এটার গঠনটা একটু আলাদা হবে। কেন একটু আলাদা হবে আমি ব্যাখ্যা করছি, আগে ছবিটা আগায় দেখো। দেখো কার্বন সংখ্যাগুলো যদি আমি নাম্বারিং করি 1 2 3 4 5, এটা হচ্ছে 6। দেখো গ্লুকোজের যেমন চাক্রিক গঠন ছিল ওই গ্লুকোজের চাক্রিক গঠনের মতো কিন্তু এটা নয়। কেন নয়? কারণ হচ্ছে গ্লুকোজের 1 নাম্বার কার্বনে কিন্তু মূলক ছিল, অ্যালডিহাইড মূলক ছিল 1 নাম্বার কার্বনে। সেই জন্য এখানে, আচ্ছা আমি গঠনটা একটু দেখাই, না হলে তোমাদেরকে বোঝাতে একটু কষ্ট হবে। এটা হচ্ছে গ্লুকোজের একটা চাক্রিক গঠন। এই গ্লুকোজের চাক্রিক গঠনে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে CH2OH, এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। দেখো গ্লুকোজের ক্ষেত্রে যে চাক্রিক গঠন, সেই চাক্রিক গঠনে যে আন্তঃআণবিক বন্ধনটা গঠন হয়েছিল 1 এবং 5 নাম্বার কার্বনের মধ্যে। কেন 1 এবং 5 এর মধ্যে? কারণ 1 নাম্বার কার্বনে অ্যালডিহাইড মূলকটা ছিল। কিন্তু আমাদের যে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের 1 নাম্বার কার্বনে কি অ্যালডিহাইড মূলক আছে? মূলক তো নাই, যেটাই থাক মূলক তো নাই। মূলকটা আছে কোথায়? 2 নাম্বার কার্বনের মূলক আছে। সেই জন্য এখানে 2 এবং 5 নাম্বার কার্বনের ভিতরে একটা আন্তঃআণবিক বন্ধন গঠন করে। এই জন্য এই গঠনটা এখান থেকে একটু আলাদা হয়ে যায়। মেইন রিজন হচ্ছে গ্লুকোজের 1 নাম্বার কার্বনে মূলক ছিল, কিন্তু ফ্রুক্টোজের ক্ষেত্রে 1 নাম্বার কার্বনে আমাদের কিটোন মূলকটা থাকে না, কিটোন মূলক থাকে হচ্ছে 2 নাম্বার কার্বনে। এই জন্য এদের আন্তঃআণবিক বন্ধনটা গঠন হয় 2 এবং 5 এর মধ্যে। এই কারণে এদের গঠন আর এদের গঠনের ভিতরে একটু তফাৎ দেখা যায়। কথা বুঝাইতে পারছি? ওকে, তাহলে এগুলো ফিল আপ করে দাও আগের মতোই, আশা করা যায় সহজেই ফিল আপ করতে পারবা। আমি আর ফিল আপ করছি না। ওকে, এটা হচ্ছে এই গঠনটা দেখানোর পেছনে রিজন হচ্ছে এদের গঠন এবং গ্লুকোজের গঠনটা একরকম হয় না। ওকে, পরে হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের সঙ্গে আমি আগেই বলেছি যে 2টা মনোস্যাকারাইড গঠন করে, যেটা গঠন করে সেটাকে বলা হচ্ছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের মধ্যে পড়তে হচ্ছে ম্যালটোজ, সেলুলোজ, সুক্রোজ, ল্যাকটোজ ইত্যাদি। তো যেহেতু আমি বলেছি যে ডাইস্যাকারাইডকে ভাঙলে 2টা মনোস্যাকারাইড অণু পাওয়া যায়, তো কি কি পাওয়া যায় এটা একটু মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই হচ্ছে ম্যালটোজ। ম্যালটোজকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে গ্লুকোজ আর একটা গ্লুকোজ। ওকে, সেলুবায়োজ এটাকে যদি ভাঙি সেটাতেও গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাওয়া যায়। তফাৎটা কি একটু পরে বলছি। এরপর হচ্ছে সুক্রোজ। সুক্রোজকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে একটা গ্লুকোজ এবং আরেকটা হচ্ছে ফ্রুক্টোজ, এবং আরেকটা পড়তে হয় সেটা হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজকে ভাঙলে পাওয়া যায় হচ্ছে গ্লুকোজ আর হচ্ছে গ্যালাক্টোজ। এই হচ্ছে 4টা। এই 4টার ভিতরে এই 3টা নিয়ে পড়তে হয়, খুবই খুবই ইম্পর্টেন্ট। ল্যাকটোজ নিয়ে পড়তে হয় না, কারণ ল্যাকটোজ খুব বেশি ইম্পর্টেন্ট নয়। তো ম্যালটোজকে ভাঙলে গ্লুকোজ, সেলুলোজকে ভাঙলেও গ্লুকোজ পাওয়া যায়। মনে রাখতে হবে ম্যালটোজকে ভাঙলে যে গ্লুকোজ পাওয়া যায় সেটা হচ্ছে আলফা গ্লুকোজ, আর সেলুলোজে পাওয়া যায় হচ্ছে বিটা গ্লুকোজ। কথা বুঝে গেছে? এটাই হচ্ছে তফাৎ। আচ্ছা, এখান থেকে থিওরিক্যাল কিছু কথা। গ্লুকোজকে গ্রেপ সুগার, যেটা আগে বলেছি। ফ্রুক্টোজকে বলা হয় ফলের শর্করা, এবং ল্যাকটোজকে বলা হয় দুধের শর্করা। এখানে গ্যালাক্টোজ যেটা আছে সেটাও দুধের শর্করা, কারণ গ্যালাক্টোজ শুধুমাত্র দুধেই পাওয়া যায়। তো এই বিশ্লেষণটাই যদি এখন আমি গাঠনিক সংকেত আকারে দেখাই, তাহলে আমরা ম্যালটোজকে ভাঙলে পাবো হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, সেটা অবশ্যই কেমন? আলফা। এটা পাবো হচ্ছে বিটা গ্লুকোজ প্লাস গ্লুকোজ,
আর এখানে পাবো হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। এটা আমরা এখন ব্যাখ্যা করব। চাকরিক কাঠামোটা আমি একটু আগে দেখাইছি, সেই চাকরিক কাঠামোটা অঙ্কন করো। তাহলে যেহেতু দুইটা গ্লুকোজ পাই, তাহলে দুইটা গ্লুকোজ এর চাকরিক গঠন অঙ্কন করতে হবে। তাহলে আঁকাও, এই হচ্ছে সি ও সি সি সি, এখানে একটা সি, এখানে থাকবে হচ্ছে CH2OH। আরেকটা আঁকাও, সি ও সি 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 হয়ে যাচ্ছে না, হাই হাই, এই হচ্ছে CH2OH। এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ। তাহলে এটা কি? আলফা গ্লুকোজ। তাহলে ফিল আপ করে দাও। আমি ফিল আপ করা শিখাইছি, আমি এটা আর একবার দেখাবো। দেখানোর পরে পরেরগুলো তোমাদেরকে করতে হবে। হ্যাঁ, খাতা কলম নিয়ে বসো। ওকে, তাহলে কার্বন সংখ্যাগুলোর নামকরণ করো। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6। ওকে, এখন ফিল আপ করে দাও। যেহেতু আলফা, তো আমি কি বলেছি, যদি নিচে OH থাকে তাহলে সেটা আলফা, 1 নাম্বার কার্বনের। তাহলে OH, এখানে হচ্ছে H, তাহলে ধরো OH, এখানে H, এখানে H, এখানে OH, এখানে H, এখানে হচ্ছে OH, এখানে H। তাহলে এখানেও ফিল আপ করো সেম হিসাব। OH, এখানে OH, এখানে H, এখানে হচ্ছে H, OH, এখানে H, এখানে OH, এখানে হচ্ছে H। পরেরগুলো আমি আর ফিল আপ করবো না, তোমাদেরকে ফিল আপ করতে হবে। হ্যাঁ, তো আমি বলেছি যদি নিচে OH থাকে, নিচে যদি OH থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে 1 নাম্বার কার্বন। লক্ষ্য করতে হবে, 1 নাম্বার কার্বনের নিচে OH থাকলে সেটা আলফা গ্লুকোজ। আর আমরা জানি মল্টোজে 2টা আলফা গ্লুকোজ পাওয়া যায়। তো বন্ধনটা গোটা দেখো, এটা একটা গ্লুকোজ, এটা একটা আলফা গ্লুকোজ, এটাও একটা আলফা গ্লুকোজ, তাই তো? এখন যখন এদের মধ্যে বন্ধন গঠন হবে, বন্ধনটা কোথায় গঠন হবে? এই OH এর মধ্যে। তো এখানে কিটা আছে? 2টা OH আছে, এই হচ্ছে OH প্লাস হচ্ছে OH। তার মানে এখানে H2O2 আছে। তো H2O2 থেকে এক অণু যদি পানি বের হয়ে যায়, তাহলে এখানে একটা O অবশিষ্ট থাকবে, একটা অক্সিজেন অবশিষ্ট থাকবে। এই অক্সিজেনটাই একটা বন্ধন গঠন করে। এখানে কিভাবে বন্ধনটা গঠন হবে? হচ্ছে এইভাবে। বন্ধনটা গঠন হবে হচ্ছে এই কার্বনের সাথে এই অক্সিজেন নিয়ে এই কার্বনের সাথে একটা বন্ধন গঠন হবে, যে বন্ধনের নাম হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন। গ্লাইকোসাইটিক বন্ধন। তো যখন এই বন্ধনটা গঠন হলো, তখন কি আলাদা আলাদাভাবে গ্লুকোজ বলার আর সুযোগ আছে? অবশ্যই নাই। যেহেতু বন্ধন গঠন হয়েছে, তো এখান থেকে এক অণু পানি বের হয়ে যাবে। ওই যে পানিটা H2O2 থেকে বের হয়ে গেল, এই যে H2O2, এখান থেকে এক অণু পানি বের হয়ে যাবে, সেই পানিটা এখান থেকে বের হয়ে যায়। তো পানি যদি বের হয়ে গেল, এখন যে বন্ধনটা গঠন হলো, এই বন্ধনের নাম হচ্ছে গ্লাইকোসাইটিক বন্ধন। গ্লাইকোসাইটিক বন্ধন। বন্ধনটা হয়েছে কার মধ্যে? এই গ্লুকোজের 1 নাম্বার কার্বনের সাথে এই গ্লুকোজের 4 নাম্বার কার্বন, এবং সেটা অবশ্যই আলফা। সুতরাং আলফা 1,4 গ্লাইকোসাইটিক বন্ধন, এবং এই যৌগের নাম হচ্ছে মাল্টোজ। তাহলে প্রশ্ন যদি আসে, মাল্টোজে কোন ধরনের গ্লাইকোসাইটিক বন্ধন পাওয়া যায়? 1,4 আলফা 1,4 গ্লাইকোসাইটিক বন্ধন। ইজি হিসাব, একদম সহজ। আশা করি বুঝতে পেরেছো। এখন এখান থেকেই আমি যে এই মাল্টোজের পরে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে কি? সেলুবায়োস। তাহলে সেলুবায়োস করব এখন। এখান থেকেই সেলুবায়োস, সেম হিসাব, যা আছে তাই থাকবে, শুধুমাত্র এক কার্বনের চেঞ্জ হবে। কিরকম চেঞ্জ একটু দেখো, মনোযোগ দাও। হ্যাঁ, এক এবং পার্থক্যটা এখানে লক্ষ্য করো। যখন নিচে এরকম নিচে OH ছিল, উপরে যদি OH থাকে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। এখানে কি থাকবে? এখানে OH হয়ে যাবে, এখানে H হয়ে যাবে। অর্থাৎ আমি যে বলেছিলাম 1 নাম্বার কার্বনের উপরে যদি OH থাকে তাহলে বিটা, আর নিচে থাকলে আলফা। তো নিচে যখন ছিল তখন আমি নিচে করায় দেখাই যে সেটা হচ্ছে মাল্টোজ। এখন দেখাচ্ছে কি? সেলুবায়। তো সেলুবায় যে বিটা 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 গ্লুকোজ। তো সুতরাং বিটা কখন হবে? যখন 1 নম্বর কার্বনের উপরে OH থাকবে। তো উপরে OH থাকার পরে পরের গুলো আগের মতো করে ফিল আপ করে দিব। তো
তো ফিল আপ করে দিয়ে তখন বন্ধনটা কোথায় গঠন হবে বলতো? বন্ধনটা গঠন হবে এইটার আর এইটার ভিতরে, তাই তো? তো আগের মতো সেম ঘটনা, দুইটা ওয়েস, এখান থেকে এক অণু পানি বের হয়ে যাবে, একটা অক্সিজেন মুক্ত থাকবে, তাহলে এখান থেকে এক অণু পানি বের হয়ে যাবে। ওকে, তো বের হয়ে যাওয়ার পরে বন্ধনটা এইভাবে গঠন হচ্ছে। আগে তো আমাদের বন্ধনটা এইভাবে গঠন হয়েছিল, সহজভাবে, সহজেই। আর মনে রাখবা, এইরকম বন্ধন দেখলেই বুঝে ফেলবা আচ্ছা এটা আলফা বন্ধন। ওকে, তো এখানে যে ঘটনাটা ঘটে, এখানে যে বন্ধনটা গঠন হয় সেটা হচ্ছে এইভাবে বন্ধনটা গঠন হয়। কিভাবে? এই হচ্ছে এখানে, এখান থেকে বের হয়ে এসে এখানে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে এই বন্ধনটা গঠন হয় এন এর মতো করে। হ্যাঁ, এন এর মতো করে বন্ধন গঠন হবে। এই বন্ধনটাও কিন্তু 1 এবং 4 এর মধ্যেই হয়েছে, কিন্তু সেটার নাম কি হবে? বিটা 1,4 গ্লাইকোসাইটিক বন্ড। কেন বিটা? কারণ 1 নম্বর কার্বনের উপরে ওয়েজ ছিল, এটারও 1 নম্বর কার্বনের উপরে ওয়েজ আছে, এই জন্য এটা হচ্ছে বিটা গ্লুকোজ। তো সেলুলোবাইজের যে গঠনটা, সেলুলোবাইজের গঠন ম্যালটোজের মতোই, শুধুমাত্র বন্ধনটা হবে বিটা 1,4 আর ম্যালটোজের ক্ষেত্রে হবে আলফা 1,4, শুধু এইটুকুই তফাৎ। সে সুক্রোজের গাঠনিক সংকেত। তো আমরা বলেছি যে সুক্রোজকে ভাঙলে কি পাই? সুক্রোজকে ভাঙলে একটা গ্লুকোজ পাই, একটা ফ্রুক্টোজ পাই। তাহলে আঁকায় ফেলো। এই হচ্ছে একটা গ্লুকোজ, দেখো আঁকানটা আর একবার লাস্ট, যদিও অনেকবার আঁকাতে হবে আরো, তারপরে আমি বলবো সুন্দর করে দেখো। এখানে হচ্ছে CH2OH, এটা হচ্ছে গ্লুকোজের 1 2 3 4 5 6। কিন্তু আরেকটা কি আঁকতে হবে? আরেকটা আঁকতে হবে হচ্ছে ফ্রুক্টোজ। তো ফ্রুক্টোজের গঠন আমি একটু আগে দেখাইছিলাম, মনে আছে? ফ্রুক্টোজের গঠনটা একটু চেঞ্জ হয়ে যায়। কি রকম? এই হচ্ছে এইরকম হয়ে চেঞ্জ হয়ে যায়। এখানে থাকবে হচ্ছে CH2OH, তাহলে 1 2 3 4 5, এখানে থাকবে হচ্ছে CH2OH। তাহলে বাকিগুলো ফিল আপ করে দাও। এখানে H ফ্রুক্টোজ আর এটা হচ্ছে গ্লুকোজ। ওকে, এখন এই হচ্ছে কার্বন সংখ্যা 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6। এখন এই দুটার ভিতরে বন্ধন গঠন হবে। তো আগের হিসাব, এখান থেকে এখনো পানি বের হয়ে যাবে, এখান থেকে এখনো পানি বের হয়ে যাবে। তো পানি যদি বের হয়ে যায় তাহলে বন্ধনটা কিভাবে গঠন হবে? বন্ধনটা গঠন হবে হচ্ছে এইভাবে, সহজ হিসাব। তা আমি আগেই বলেছি যদি এইটা দেখো তাহলে সেটা আলফা, কিন্তু যদি এইরকম দেখো তাহলে সেটা হবে বিটা। তো এখানে এরকম আছে, তো এখানে কি আলাদা আলাদা ভাবে আর গ্লুকোজ ফ্রুক্টোজ বলা যাবে? যেহেতু বন্ধন গঠন হয়ে গেছে, তো বন্ধন যখন গঠন হয়েছে তখন এটার নাম হয়ে যাবে সুক্রোজ। এবং সুক্রোজের ভিতরের যে গ্লাইকোসাইটিক বন্ড, সেই বন্ধনটা গঠন হয়েছে দেখো গ্লুকোজের 1 নম্বর কার্বন, ফ্রুক্টোজের 2 নম্বর কার্বন। কিন্তু যখন আমরা গ্লুকোজ দেখেছিলাম তখন কিন্তু 1 এবং 4 এর মধ্যে হয়েছিল, এটা হয়েছে 1 এবং 2 এর ভিতরে। সুতরাং এটার নাম হবে হচ্ছে আলফা 1,2 গ্লাইকোসাইটিক বন্ধন। এই হচ্ছে গেল সুক্রোজ। তো সুক্রোজে আমরা কি দেখেছিলাম? সুক্রোজ হচ্ছে একটা নন রিডিউসিং সুগার। কেন জানো সুক্রোজ কেন নন রিডিউসিং সুগার? আমি যদি এখানে একটু ব্যাখ্যা করে দিতে চাই তাহলে তোমাকে কি করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে চেইন গঠন, সেই চেইন গঠনটা একটু দেখতে হবে। তাহলে এটা একটা গ্লুকোজ CHO 2 3 4 5, এই হচ্ছে 6 CH2OH। এগুলো ফিল আপ করে দিবা, সমস্যা নাই। এখানে হচ্ছে কি ফ্রুক্টোজ CH2OH C ডবল বন্ড O 3 4 5, এই হচ্ছে 6। দেখো সুক্রোজটা কেন নন রিডিউসিং সুগার? পিছনের রিজন হচ্ছে এখানে বন্ধন গঠন হয়েছে 1 এবং কার মধ্যে? 2 এর মধ্যে। তাহলে এটা হচ্ছে 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন। তো 1 নম্বর কার্বনে মূলক আছে, 2 নম্বর কার্বনে মূলক আছে। যখন এটা দ্বারা একটা বন্ধন তৈরি হবে তখন কি আর মুক্ত থাকবে? তো আমরা যখন বিজারক চিনি পড়েছিলাম তখন কি বলেছিলাম? মুক্ত অ্যালডিহাইড মূলক অথবা মুক্ত কিটোন মূলক থাকা লাগবে। তো এখানে কি মুক্ত আর থাকতেছে? যুক্ত হয়ে গেছে না? যে যুক্ত হয়ে গেছে না, যুক্ত হওয়ার জন্য এই সুক্রোজটা কি নন রিডিউসিং সুগার। কিন্তু যখন এই বন্ধনটা গঠন হবে না তখন কিন্তু এটাও রিডিউসিং সুগার,
এটাও রিডিউসিং সুগার, কিন্তু যখনই বন্ধন গঠন হয়ে গেল তখন কিন্তু এটা নন রিডিউসিং সুগার। ওকে, এই জন্যই সুক্রোজকে নন রিডিউসিং সুগার বলা হয়, কারণ 1 এবং 2 এর মধ্যে বন্ধন গঠন হয়, এখানে মুক্ত মূলক আর থাকে না, কিটোন মূলকও থাকে না, অ্যালডিহাইড মূলকও থাকে না। ওকে, হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইডের মধ্যে র্যাফিনস, এটা খুবই লেস ইম্পর্টেন্ট, পড়তে হয় না, কিন্তু এখান থেকে মনে রাখতে হবে র্যাফিনসকে ভাঙলে 3টা জিনিস পাওয়া যায়। কি কি? গ্লুকোজ, ফ্রুক্টোজ আর হচ্ছে গ্যালাক্টোজ। যেহেতু অলিগোস্যাকারাইড আমি বলেছিলাম যে কয়টা 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যাবে, তো এখানে 3টা মনোস্যাকারাইড পাওয়া যায়, সেটা হচ্ছে র্যাফিনস, গ্লুকোজ, ফ্রুক্টোজ এন্ড গ্যালাক্টোজ। এখন পড়বো হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড অসংখ্য, অর্থাৎ 10-এর বেশি, 11 থেকে শুরু হবে, 10-এর বেশি মনোস্যাকারাইড অণু পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইডের মধ্যে প্রথম পড়তে হবে স্টার্চ। তো স্টার্চ হচ্ছে 2 ধরনের হয়, একটা হচ্ছে অ্যামাইলোজ স্টার্চ আর হচ্ছে অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোজ আর হচ্ছে অ্যামাইলোপেকটিন। তো অ্যামাইলোজ যেটা, অ্যামাইলোজে পাওয়া যায় হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, আর অ্যামাইলোপেকটিন যেটা, সেটাতে পাওয়া যায় হচ্ছে আলফা 1,4 প্লাস আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ড। এটা পাওয়া যায় হচ্ছে অ্যামাইলোজে, আর এই দুইটা পাওয়া যায় হচ্ছে অ্যামাইলোপেকটিনে। আমি দেখাই, দেখো। তো প্রথমে যদি স্টার্চের কথা বলি, তাহলে স্টার্চ অসংখ্য গ্লুকোজের সমন্বয়ে গঠিত হবে স্টার্চ। তো স্টার্চের তাহলে গ্লুকোজ আঁকাও, আবার সেই গ্লুকোজ, CH2OH, আরো আঁকাও। ওকে, তো দেখো এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এটাও একটা গ্লুকোজ। আমি যদি ফিল আপ করি, আমি আর ফিল আপ করবো না, এগুলো তোমাদেরকে করে নিব তোমাদের থেকে। হ্যাঁ, এগুলো এখন তোমরা করবা, অনেকবার দেখাইছি না, আর দেখানোর প্রয়োজন বোধ করছি না, আশা করি তোমরাই পারবা। তো ফিল আপ করবা এখন। তো আমরা কি বলেছি? আলফা। তো আলফা যখন হবে তখন সবগুলোর ওএইচ কোথায় থাকবে? 1 নম্বর কার্বনের নিচে থাকবে। তাহলে এটা 1 নম্বর কার্বনের নিচে থাকবে, এটাও 1 নম্বর কার্বনের নিচে থাকবে। তো এগুলো যদি ফিল আপ করি, তাহলে সবগুলো ফিল আপের শেষে পাওয়া যাবে এখানে ওএইচ, এখানে এইচ, এখানে ওএইচ, এখানে এইচ। ওকে, এই হচ্ছে 3টা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ, এটা একটা গ্লুকোজ। আর বন্ধন কোথায় গঠন হবে? বন্ধন গঠন হবে যে এটা হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 6। তাহলে সবগুলার বন্ধন গঠন হবে 1 এবং 4 এর মধ্যে। কিভাবে? এই হচ্ছে এটা 1, এটা হচ্ছে 4। তাহলে 2টা ওএইচ আছে, 2টা ওএইচ থেকে এখনো পানি বের হয়ে যাবে, পানি বের হয়ে গেলে একটা অক্সিজেন থাকবে, সেই আগের কথা আবার এখানেও সেম, সেই আগের কথা আবার। ওকে, এখন এটাকে কি আমরা বলতে পারি, এটাকে কি আমরা পলিস্যাকারাইড বলতে পারি? অবশ্যই না, কারণ এখানে 3টা আছে না, তার মানে এটা একটা অলিগোস্যাকারাইড হয়েছে। তো অলিগোস্যাকারাইড 3 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যাবে, তো 3টা এখানে মনোস্যাকারাইড আছে, তাহলে এটা তো অলিগোস্যাকারাইড। তো এটাকে অলিগোস্যাকারাইড আমরা পড়তেছি কি পলিস্যাকারাইড। তো এই পলিস্যাকারাইড করার জন্য যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে ও আছে না, একটা ওকে ব্র্যাকেটের বাইরে রেখে আরেকটা ওকে ব্র্যাকেটের ভিতরে রেখে এখানে n সংখ্যক যদি লিখে দাও, তখন এটা হয়ে যাবে স্টার্চ। এবং এটা হচ্ছে অ্যামাইলোজ, যেখানে বন্ধন থাকে হচ্ছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। এখানেই ছেলেপেলে ভুল করে, অনেকে করে কি 2টা অক্সিজেনকে ব্র্যাকেটের ভিতরে রাখে, অথবা 2টা অক্সিজেনকেই ব্র্যাকেটের বাইরে রাখে। অবশ্যই 2টাই বাইরে রাখলেও ভুল, 2টা ভিতরে রাখলেও ভুল। যে কোনো একটা অক্সিজেনকে ভিতরে রাখতে হবে, আর একটা অক্সিজেনকে ব্র্যাকেটের বাইরে রাখতে হবে। বাইরে রেখে n সংখ্যক দেখালে এটা হচ্ছে স্টার্চের অ্যামাইলোজ, যেটা সেটা। ওকে, এখন অ্যামাইলোজের পরে তাহলে এটা যদি অ্যামাইলোজ হয় স্টার্চের, তাহলে অ্যামাইলোপেকটিন একটা আছে না, অ্যামাইলোপেকটিন যদি আমি দেখাতে চাই, এখানে কি হয়? 1,6 বন্ধন। তার মানে এই 1 নম্বর কার্বনের সাথে 6 নম্বর একটা কার্বনের বন্ধন হবে। তাহলে আমি যদি একটা আঁকাই, ধরো CO C C C C, এখানে থাকবে হচ্ছে CH2OH। তো এটা হচ্ছে 6 নম্বর কার্বন। এই 1 নম্বর কার্বনের সাথে এই 6 নম্বর কার্বনের আরেকটা বন্ধন গঠন হয়, গ্লাইকোসাইডিক বন্ধন। তার মানে এখানে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ধন গঠন হবে। তো একই সাথে 1,4 তো হবেই, সাথে 1,6 যদি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে
পেকটিন। ওকে, আর শুধু 1,4 যদি হয় তাহলে সেটা হবে অ্যামাইলোজ। তো এই হচ্ছে পলিস্যাকারাইডের স্ট্রাকচার গঠন। আমার মনে হয় বুঝাইতে পারছি। শুধুমাত্র গ্লুকোজ আকারে ব্র্যাকেট দিয়ে এন দিবা, একটা অক্সিজেনকে ভিতরে রাখবা, একটা অক্সিজেনকে বাইরে রাখবা। ওকে, অ্যামাইলোজে কোনো শাখা থাকে না, অ্যামাইলোপেকটিনে শাখা থাকে। শাখা থাকে জন্য একের সাথে 6 এর বন্ধন গঠন হয়। ওকে, আমরা পলিস্যাকারাইড যেটা সেটা সেলুলোজ দেখবো। পলিস্যাকারাইডের সেলুলোজ দেখো, স্টার্চ থেকেই সেলুলোজটা ব্যাখ্যা করা যাবে, সহজ। তো আমরা কি দেখি, 1 নম্বর কার্বনের নিচে থাকলে সেটা কি হয়, আলফা গ্লুকোজ হয়। তো এটা শুধু আমরা কি দিব, উল্টা করে দিব, ওপরে ওএইচ দিব, নিচে এইচ দিব। 1 নম্বর কার্বন কোথায়, এই যে এখানে, নিচে ওএইচ দিব, ওপরে নিচে এইচ দিব, ওপরে ওএইচ দিব। 1 নম্বর কার্বন, এখানে এইচ দিব, এখানে ওএইচ দিব। শুধু 1 নম্বর কার্বনের যখনই উপরে চলে যাচ্ছে তখন সেটা কি হয়েছে, বিটা গ্লুকোজ। তো এই বিটা গ্লুকোজ থেকেই আসলে সেলুলোজটা গঠন হয়। সেলুলোজে যে বন্ধন দেখা যায় সেটা হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। তো বিটা যদি হয় তাহলে এইটার সাথে এইটার বন্ধন হবে, এইটার সাথে এইটার বন্ধন হবে। তো বন্ধনটা কিভাবে গঠন হবে আমি আগেই দেখাইছি, এই যে এরকম বন্ধনটা হবে, যেটাকে বলে বিটা বন্ধন। এটা দেখলেই বোঝা যাবে বিটা বন্ধন, দেখেই বুঝতে হবে। তাহলে এটার সাথে এটার বন্ধন গঠন হবে। বন্ধনটা গঠন হবে কিভাবে, বন্ধনটা গঠন হবে হচ্ছে এইভাবে। এখানেও সেম হিসাব, কিভাবে বন্ধনটা গঠন হবে, এইভাবে। ওকে, এখন কি এটা হয়ে গেছে সেলুলোজ? অবশ্যই না, এটাও একটা কি হয়ে গেছে, অলিগোস্যাকারাইড হয়ে গেছে। যখন তুমি ওই আগের মতো একটা অক্সিজেনকে বাইরে রেখে একটা অক্সিজেনকে ভিতরে রেখে এন সংখ্যক দিবা, তখন এটা হয়ে যাবে সেলুলোজ। এবং এটার যে বন্ধন হবে সেটা হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। বিটা 1,4, এই যে 1 এর সাথে 4, 1 এর সাথে 4, বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। এটা হচ্ছে সেলুলোজের গঠন। স্টার্চ আর সেলুলোজ সেম, স্টার্চে শুধু 1,4 আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, আর সেলুলোজে হচ্ছে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ধন। আরেকটা দেখবো সেটা হচ্ছে গ্লাইকোজেন। তাহলে গ্লাইকোজেনও কি হবে, অসংখ্য গ্লুকোজের সমন্বয়। তাহলে আমরা লিখবো লাস্ট এইটাই, ভালো করে দেখো। হ্যাঁ, আর কিন্তু এই চাকরিক গঠন দেখাবো না। এখানে হচ্ছে CH2OH, আরেকটা আঁকাও, OH ওপরে H। বাকি কার্বনগুলো তোমাদের দায়িত্ব, হোমওয়ার্ক। হ্যাঁ, বাকি কার্বনগুলো ফিল আপ করবা। আমি আগেই বলেছি খাতা নিয়ে বসতে। তাহলে এখানে OH, এখানে হচ্ছে H, এটা হচ্ছে 4 নম্বর কার্বন, OH H। ওকে, এই হচ্ছে 3টা গ্লুকোজ গঠন হবে। এই হচ্ছে এটা 1, এটা 4, এটা 1, এটা 4, এটা আবার 1। এখন বন্ধন গঠন হবে এই কার্বনের সাথে এই কার্বনের, তাই তো? তাহলে ওই একই কথা, 1 অণু পানি বের হয়ে যাবে, বন্ধনটা গঠন হবে। 1 অণু পানি বের হয়ে যাবে, এখানে বন্ধনটা গঠন হবে। এখন এটা কি পলিস্যাকারাইড হয়েছে আগের কথায়? না, পলিস্যাকারাইড হয়নি, এটা হচ্ছে অলিগোস্যাকারাইড হয়েছে। এখন আমি যদি পলিস্যাকারাইড এটাকে বানাতে চাই তাহলে কি করতে হবে, এরকম এখানে ডট ডট দিতে হবে, মানে কি এটা চলতে আছে। এখন কথা হচ্ছে এখানে এন দিলাম না কেন, এখানে এন দিলেও কি হইতো, আমাদের ওই আগের মতোই হয়ে যেত গ্লাইকোজেন স্টার সেলুলোজের ক্ষেত্রে যেমন আমরা দেখাইছি। তো এখানে ডট ডট দেখাচ্ছি, মানে গ্লুকোজের অণু প্রায় 10 থেকে 20টা গ্লুকোজ অণু থাকে, ঠিক আছে? এই জন্য এখানে ডট ডট দিয়ে দেখানো হচ্ছে। তো এরকম এখানে কি হবে, 1,4 1,4 আলফা বন্ধন গঠন হবে। এখানে শাখাও হতে পারে, 1,6 1,4 এর সাথে 1,6 হয়। তো সুতরাং আমি এখানে শাখা দেখাচ্ছি না। তো এটা হচ্ছে কি আমাদের গ্লাইকোজেন, এবং এখানে বন্ধন যেটা গঠন হয় সেটা হচ্ছে আলফা 1,4 গ্লাইকো 6 দেখাতাম, তাহলে নিচে একটা শাখা দিয়ে 1 এর সাথে 6 এর বন্ধন দেখাতাম। তো এই হচ্ছে গ্লাইকোজেন, সহজ হিসাব। আচ্ছা, সেলুলোজে একটা কথা বলতে ভুলে গেছি। আমরা জানি আমরা প্রাণীরা, আমরা মানুষরা সেলুলোজ জাতীয় খাবারটাকে কি করতে পারি না, হজম করতে পারি না। কারণ আমাদের পাকস্থলীতে সেলুলোজ এনজাইম থাকে না, সেলুলেজ এনজাইম থাকে না। এই জন্য সেলুলোজ হজম করতে পারি না, অর্থাৎ ঘাস। কিন্তু গরু, ছাগল, ভেড়া হজম করতে পারে, কারণ তাদের পাকস্থলীতে কি থাকে, সেলুলেজ এনজাইমটা থাকে। তো এই হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন আমাদের সঞ্চিত খাবার, আমরা জানি অনেক আমাদের যকৃতে, তারপর পেশিতে গ্লাইকোজেন সঞ্চিত থাকে। তো এটা দিয়ে এই অধ্যায়ের প্রথম যে ভিডিওটা এখানেই সমাপ্তি ঘোষণা করছি।
কেননা এই অধ্যায়ের উপরে কয়েকটা ভিডিও তৈরি করতে হবে, এই অধ্যায়ের উপরে সিরিজ চলবে। ওকে, প্রথম এই অংশটাতে শুধুমাত্র কার্বোহাইড্রেটস নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ কার্বোহাইড্রেট প্রকারভেদ নিয়ে, সকল প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করলাম। কিন্তু তারপরেও আরো অনেক পড়া বাকি রয়ে গেছে। এখন তোমাদের বইয়ে ধরো যে এগুলোর কথা যদি বলি, ট্রাইস, টেট্রাস, পেন্টোজ, হেক্সোজ, ম্যালটোজ, সেলুলোজ, সুক্রোজ, স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, এগুলো কোথায় পাওয়া যায়, এগুলো আমাদের বডিতে কি কাজ করে, উৎস কি, এগুলো আসলে ক্লাসে বলার মতো কোনো কথা নয়। এগুলো তোমাকে পড়ে পড়ে বুঝতে হবে, বোঝার কিছু নাই, আসলে মুখস্থ করতে হবে, সহজ বাংলা কথা। কিন্তু বোঝার যে বিষয়গুলা, সেই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করেছি। তো সুতরাং আজকে কার্বোহাইড্রেটস নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে যে অংশগুলো আছে আরো 3টা ভিডিও আমি আপলোড করবো এই অধ্যায়ের উপরে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।